নিজের হবু বর হিসেবে এলাকার নবনির্বাচিত এমপিকে দেখে চমকে উঠল প্রভা। চমকে তাকালো নিজের সামনে দাঁড়ানো বলিষ্ঠ দেহী ৩২ বছর বয়সী পুরুষটির দিকে। তার নিজের বয়সও বর্তমানে ৩০ ছুঁই ছুঁই। এতদিন নানা কথা বলে নিজের বিয়ে আটকে রেখেছিস সে, কিন্তু এবার তার বাবা নিশ্চয়ই এবার কোমর বেঁধে নামবে এই বিয়েটা দেওয়ার জন্য। আর কিছু ভাবতে পারল না প্রভা। চুপচাপ নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগল। তার বাবা আকরাম খান ভীষণ রেগে গেলেন মেয়ের এমন ব্যবহার দেখে। ধমকে বলে উঠলেন, তোমাকে এখান থেকে যাওয়ার অনুমতি কে দিয়েছে প্রভা? প্রভা থামল। পিছন ফিরে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কারো অনুমতির পরোয়া করি না। আমি নিজের ইচ্ছেও এখানে এসেছিলাম আর নিজের ইচ্ছাতেই যাব। আকরাম খান এবার রেগে নিজের স্ত্রী প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বললেন, মেয়েকে এই শিক্ষাই দিয়েছ? এতগুলো লোকের সামনে নিজের বাবাকে এভাবে বলছে? প্রজ্ঞা বেগম চোখ পাকিয়ে তাকালেন প্রভার দিকে। তার বছর ৩০-এর মেয়ে, একজন ডাক্তার, স্বাধীনচেতা রমণী। তবে তার মানে এই নয় তাকে শাসন করার হক তার নেই। প্রজ্ঞা বেগমও নিজের মেয়েকে ধমকে বললেন, বাবার সাথে এমনভাবে কথা বলছো কেন তুমি? কিছু বলি না জন্য মাথায় উঠে গেছ? ওনারা নিজে তোমায় দেখতে এসেছেন, আর তুমি এভাবে ডেংডেং করে ওনাদের সামনে থেকে চলে যাচ্ছ। ভদ্রতা সভ্যতা কি সব ভুলে গেছ? না, ভুলিনি। আর ভুলিনি জন্যই এখনো নিজের মেজাজ শান্ত রেখেছি। প্রভা, আমি যদি আগে জানতাম বাড়িতে তোমরা এমন রঙ্গমঞ্চ তৈরি করবে তাহলে আজকের দিনটা আমি হাসপাতালের করিডোরেই কাটিয়ে আসতাম। বলেই হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। নবনির্বাচিত এমপি চুপচাপ পর্যবেক্ষণ করল সবকিছু। তার ধারণাই সঠিক। এই ১২ বছরে কোনো কিছুই বদলায়নি। এখনো এই মেয়ে সেই আগের জেদ, রাগ বজায় রেখেছে। তবে মেয়েটা বদলেছে অনেক। নম্র, ভদ্র, চুপচাপ স্বভাবের মেয়েটার মধ্যে রূঢ়তা এবং উগ্রতার আগমন ঘটেছে। অবশ্য এটা হওয়ারই ছিল। সেই উঠে দাঁড়াল। অতঃপর ভদ্রভাবে আকরাম খানের উদ্দেশ্যে বলল, আমি তাহলে আজ চলি আঙ্কেল। আমার মেয়ের ব্যবহারে কিছু মনে করো না বাবা। তুমি তো সবটাই জানো। হ্যাঁ, জানি। আর জানি বলেই কিছু মনে করছি না। আপনারা কেউ ওকে জোর করবেন না। আমি ওকে মানানোর চেষ্টা করব। আচ্ছা। ঘরে এসেই শাওয়ার নিতে চলে আসল প্রভা। বাথরুমে এসেই বুকফাটা কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে শক্ত খোলস খুলে বেরিয়ে আসল সে। প্রভা আহাজারি করে বলতে লাগল, কেন আল্লাহ, কেন? আজ এতগুলো দিন পর কেন আমায় আবার তিক্ত অতীতের মুখোমুখি করালে? আমি তো সবকিছু ভোলার চেষ্টা করছিলাম। আজ আবার সব স্মৃতি তাজা হয়ে গেল। আবারও যেন আমার রাতজাগার অসুখ ফিরে আসবে। আমি আর পারছি না, আর না। সূর্য উকি দিচ্ছে পূবের আকাশে। প্রভা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। অতঃপর গায়ে জড়িয়ে নিল সাদা এপ্রনটা। এপ্রন পরে আয়নার সামনে দাঁড়াল। নিজেকে পরখ করে দেখতে লাগল। বয়স তার ৩০ পেরিয়েছে কমাস আগে। কিন্তু চেহারা দেখে তা বোঝার উপায় নেই। বড়জোর ২৪২৫-এর তরুণী লাগে। প্রভা আয়নার সামনে থেকে সরে আসল। দীর্ঘ শ্বাস ফেলে বলল,
এই রূপ যৌবনের কি সত্যি আমার কোনো দরকার আছে? কার জন্য এই রূপ, লাবণ্য? আমি কি জন্য বেঁচে আছি এই পৃথিবীতে? প্রভা। নিজের মায়ের ডাকে হুঁশ ফিরল প্রভার। পিছনে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবে? আমি এখন বেরোব। তুমি কি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিবে না? প্রভা কিছু বলল না। বলার মতো অবস্থাতে সে ছিল না। প্রভাকে চুপ দেখে প্রজ্ঞা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, যা হয়েছে সব ভুলে যাও। আর কতদিন এভাবে একা থাকবি তুই? জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে কি সমস্যা? প্রভা বলে উঠল, অতীতকে ভোলা এত সহজ না, মা। আমি চাইলেও স্মৃতিগুলো তো মুছে যাবে না। জীবন কারো জন্য থেমে থাকে না। কিন্তু আমার জীবন থেকে আছে 12 বছর আগেই। আমি চাইলেও সেসব ভুলতে পারব না। বলেই প্রভা আর এক মুহূর্ত নষ্ট না করে সামনে এগোল। প্রভা বেরিয়ে যাবার পরই প্রজ্ঞা বেগম কাঙ্ক্ষিত নম্বরটিতে। ওদিক থেকে রিসিভ হতেই তিনি বললেন, প্রভা বেরোল। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি চেষ্টা করে দেখো, যদি তোমার কথা শোনে। বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর আসতেই প্রভার দেখা হল নিজের প্রিয় বান্ধবী অনুরাধার সাথে। অনুরাধাকে দেখে একগাল হাসল প্রভা। বলল, অনু তুই কেমন আছিস? কতদিন পর বাবার বাড়িতে এলি? শ্বশুর বাড়ি থেকে তো নড়তেই চাস না। আমি তো ভালোই আছি। তুই? আমিও ভালো। তোর মেয়ে তো অনেক বড় হয়েছে রে। বলেই অনুরাধার মেয়ের গাল টিপে দিল। এবার 3 বছর হল। ও মনে হয় অনেক শান্তশিষ্ট, তাই না? শান্তশিষ্ট না ছাই। এখন এমন দেখছিস জন্য। বাড়িতে তো আমি আর সৌভিক ওর যন্ত্রণায় বাঁচি না। সৌভিকদা ভালো আছেন? ভালো। বাহ, তাহলে তো ভালোই। তুই বেশ ভালোই সংসার করছিস। তা তো বটেই। তবে যাই বলি আর তাই বলি, তোকে দেখে এখন কেউ আর বলবে না তুই আমার বান্ধবী। এখনো চেহারা কিরকম ধরে রেখেছিস। বাই দা ওয়ে, তুই কি চিরকুমারী থাকার সিদ্ধান্তে এখনো অটল? প্রভার মুখের হাসি মিলিয়ে গেল। সে বলল, থাক এসব কথা। আমার দেরি হয়ে যাচ্ছে। প্রভা যেতে নিতেই তার হাত চেপে ধরল অনুরাধা। বলল, বিয়ের কথা উঠতেই কেন এভাবে পালিয়ে যাস? অনু ছাড় আমায়। না, ছাড়ব না। তুই এত জেদি কেন রে? নিজে যা ভালো ভাবিস তাই করিস। আমি তো এমনই। আগে তো এমন ছিলি না। সেই নম্র, ভদ্র, ইনোসেন্ট মেয়েটা কোথায় হারিয়ে গেল? প্রভা কিছু বলল না। প্রভার মুখের দিকে তাকিয়ে থাকল অনুরাধা। সে ভাবতে লাগল অতীতের কিছু সুন্দর আবার কষ্টের স্মৃতি। একই পাড়ায় বড় হয়ে ওঠা দুই বান্ধবী প্রভা আর অনুরাধা। তাদের দুজনের ধর্ম ভিন্ন। কিন্তু ধর্ম কখনো তাদের বন্ধুত্বে বাধা তৈরি করতে পারেনি। স্কুল, কলেজে তাদের বন্ধুত্ব অটুট থেকেছে। তারপর দুজনের গন্তব্য বদলে গেলেও বন্ধুত্বে ফাটল ধরেনি। কিন্তু কলেজ জীবনের কিছু মর্মান্তিক ঘটনা বদলে দিয়েছে প্রভার জীবন। যা ভাবলে এখনো বুক আঁতকে ওঠে অনুরাধার। হঠাৎ করেই অনুরাধার চোখে জল চলে আসে। প্রভা অনুরাধার চোখে জল দেখে বলে, কি রে হঠাৎ এভাবে কাঁদছিস কেন?
তুই কিভাবে সব সহ্য করে এত বছর বেঁচে আছিস প্রভা? আমার তো তোর কথা ভাবলেই কান্না পাচ্ছে। 12 বছর আগে। অনু প্লিজ, আমায় কাজে যেতে হবে। এখন এসব কিছু মনে করতে চাইছি না, দুঃখবিলাস করার আরো সময় পাব। তোর পুরো জীবনটাই কি দুঃখবিলাস করে কাটিয়ে দিবি? প্রভারও এবার খুব কান্না পেল, কিন্তু সে নিজেকে শক্ত রেখে বলল, তাছাড়া। ব্যাস, এটুকু বলেই সামনের দিকে রওনা দিল। প্রভা চলে যাবার পর অনুরাধা ফোন দিল প্রজ্ঞা বেগমকে। হতাশ স্বরে বলল, সরি আন্টি, আমি পারলাম না। ওকে বোঝানোর সাধ্যই আমার নেই। ওর জায়গায় নিজেকে কল্পনা করলেই আমি আঁতকে উঠি। সেখানে ওকে কিভাবে বোঝাব? প্রজ্ঞা বেগম দীর্ঘ শ্বাস ফেলে বললেন, জীবন এমন কেন অনুরাধা? আমার মেয়ের জীবনে কি আর শান্তি আসবে না? আমার হাসি খুশি, নম্র, ভদ্র মেয়েটা কি আজীবন এমন কাঠখোট্টা, কঠোর হয়েই থাকবে? প্রভা এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আজ তাকে অনেক রোগী দেখতে হবে। সারাদিন অনেক ব্যস্ত শিডিউল আছে। নিজের কেবিনে প্রবেশ করল সে। অতঃপর চেয়ারে বসে পড়ল, কিছুটা জিরিয়ে নিয়ে রোগী দেখতে বসে পড়ল। কিছু সময় গড়াল। একটা সময় পর একজন নার্স এসে তাকে বলল, ম্যাম, একজন আপনার সাথে দেখা করতে চাইছেন। কোনো পেশেন্ট? না, উনি বলছেন আপনার সাথে জরুরি কথা আছে। প্রভা কপট রাগ দেখিয়ে বলল, তুমি জানো না কাজের সময় আমি কোনো অন্য কাজে ধ্যান দেই না। যিনি এসে থাকুন না কেন ওনাকে অপেক্ষা করতে বলো। ম্যাম, উনি সাধারণ কেউ নন। প্রভার রাগের মাত্রা বাড়ল। চেঁচিয়ে বলল, কে উনি? প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? যেই হন না কেন ওনাকে অপেক্ষা করতে বলো, আর না হলে বলো চলে যেতে। ভেতরে আসব? চেনা পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই প্রভা তাকালো দরজার দিকে। কিছুটা অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। ভেতরে আসতে বলবে না? প্রভা নার্সকে বলল, তুমি একটু বাইরে যাও। নার্স বাইরে চলে যেতেই প্রভা বলল, আসুন আঙ্কেল, ভেতরে আসুন। বৃদ্ধ রুহুল আমিন প্রভার কেবিনে প্রবেশ করলেন। প্রভা রুহুল আমিনকে প্রশ্ন করল, ভালো আছেন তো আঙ্কেল? ভালো আর থাকতে দিলে কই মা? কেন আঙ্কেল? আমার ছেলেটাকে এভাবে ফিরিয়ে দিলে কেন? প্রভা কিছু বলল না। রুহুল আমিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন প্রভাকে। দেখে বোঝার জন্যেই এই মেয়ের বয়স 30 ছুঁয়েছে। এখনো আগের মতোই স্নিগ্ধতা আছে মেয়েটার মাঝে। রুহুল আমিন হাহাকার ভরা কণ্ঠে বললেন, আমি একজন রাজনীতিবিদ মা। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি। 5 বার এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমার জীবনে অনেক ঘটনার সাক্ষী হয়েছি। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু অর্জনও করেছি। কিন্তু তবুও দেখো আমি আজ তোমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে। তাহলে তুমি কেন হাসতে পারছো না মা? প্রভা বলল, কি করব আঙ্কেল? অতীত যে আমায় হাসতে দেয় না। অতীতকে ভুলে যাও। সবাই শুধু এটাই বলে। কিন্তু চাইলেই কি সব ভোলা যায়? আপনি পেরেছেন ভুলতে 12 বছর আগের ঘটনাটা? হঠাৎ করে রুহুল আমিনের চোখ ভিজে উঠল। মনে পড়ল অতীতের টুকরো কথা। চা খাবেন বা কফি? কিছু না মা,
আমি শুধু তোমাকে এটুকু বলবো, অতীত ভুলে পারলে সামনে এগো। চলি তাহলে। রুহুল আমিন বেরিয়ে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রইল প্রভা। একটা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর ডুব দিল 12 বছর আগের সেই দিনগুলোয়। হাসি, মজা, বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা সেই দিনগুলোর গল্প এবার আপনারাও শুনুন। 12 বছর আগে। এই প্রভা, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ না আমাদের কলেজের প্রথম দিন, তাড়াতাড়ি উঠো। অনুরাধার ডাকে ঘুম ভাঙে প্রভার। সে আড়মোড়া ভেঙে উঠে বলে, সকাল হয়ে গেছে। তখনই প্রজ্ঞা বেগম রুমে এসে বললেন, অনেক আগেই সকাল হয়েছে মা। সূর্য অনেক আগেই কিরণ দিয়েছে। তোমার অপেক্ষায় বসে নেই। ও বুঝতে পারেনি। তা বুঝবে কিভাবে? সারারাত জেগে পড়লে তো এমনই হবে না। আমি বুঝি না, কলেজ শুরু হতে না হতেই তোমার এত কিসের পড়াশোনা? বাপের জন্মে এমন পড়াকু মেয়ে দেখিনি। অনুরাধা প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বলল, আপনার কথা শুনে আমি আপনার ফ্যান হয়ে গেলাম আন্টি। ইস, আমার মাও যদি আপনার মতো হতো। তা না, সারাদিন শুধু বলে পড়, মানে পড়া ছাড়া দুনিয়ায় যেন আর কোনো কাজে নেই। প্রজ্ঞা বেগম অনুরাধার কথার প্রত্যুত্তরে বললেন, আমিও তো প্রভাকে সেটাই বলি। পড়াশোনার তো একটা লিমিট আছে নাকি? সারাদিন রাত 24 ঘন্টা বইয়ের সামনে বসে থাকবে। না কোথাও ঘুরতে যাবে, না অন্য কিছু করবে। এই পড়াকু মেয়েকে নিয়ে আমি আর পাই না। তাদের কথার মাঝেই প্রভা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। অনুরাধাকে বলল, চল, আমি তৈরি হয়ে গেছি। চল মানে? নাস্তা করে যাও। না, মা। অনেক দেরি হয়ে গেছে। অনুরাধা বলে উঠল, কিচ্ছু দেরি হয়নি আন্টি, তুমি ওর সাথে সাথে আমাকেও খেতে দাও তো, আমি তো আসার সময় খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম। তুমি নিশ্চয়ই আজও তোমার হাতের স্পেশাল ভুনা খিচুড়ি করেছ। যাও নিয়ে এসো। আচ্ছা, তুমি প্রভাকে নিয়ে ডাইনিং টেবিলে এসো। আমি দিচ্ছি। প্রজ্ঞা বেগম যেতেই প্রভা অনুরাধাকে বলল, আচ্ছা, তুই না বললি দেরি হয়ে গেছে, তাহলে এখন খেতে চাচ্ছিস কেন? ক্ষুধা পেয়েছে খুব। প্রভা কিছু বলল না আর। চুপচাপ খেতে বসে পড়ল অনুরাধাকে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে অনুরাধার সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দুই বান্ধবী যেতে যেতে গল্প করছিল। গল্প করছিল বললে অবশ্য ভুল হবে। অনুরাধা বলছিল আর প্রভা চুপচাপ শুনছিল। প্রভা খুবই চুপচাপ স্বভাবের। গুনে গুনে কথা বলে। অপরদিকে অনুরাধা মুখর প্রকৃতির। তার হাতের থেকে মুখ চলে বেশি। অনুরাধা বলে চলছিল, আমি তো কলেজ লাইফ নিয়ে খুব এক্সাইটেড। স্কুল লাইফে তো একটা প্রেম করতে পারলাম না। কলেজে যদি মনের মতো কাউকে পাই। প্রভা বলল, এসব প্রেমের কথা বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস কর। লাইফে ভালো কিছু হবে। তুই চুপই থাক। তুই ভুলে যাচ্ছিস, আমি আর্টসের স্টুডেন্ট, তোর মতো সায়েন্সের না। পড়াশোনা শেষ করে আমি লাইফে প্রেম করার পর্যাপ্ত সময় পাব। প্রভা চুপ হয়ে গেল। অনুরাধা যেতে যেতে হঠাৎ বলল, তবে আমার আরও একটা ইচ্ছা আছে। এবার কলেজে তোকেও একটা ছেলের সাথে প্রেম করিয়ে দেব। একটা হ্যান্ডসাম দেখে ছেলে। স্কুলে তো কম প্রপোজ পেলি না। কত বেচারার মুখের উপর না বলে দিলি।
এবার কলেজে কিন্তু তোকে প্রেম করতেই হবে। আমাকে আবার এসব প্রেমটেমের মধ্যে টানছিস কেন? কেন রে? তোর কি ফিলোফোবিয়া আছে যে প্রেম করতে পারবি না? ঠিক সেটা না কিন্তু। কথা বলতে বলতে খেয়ালই ছিল না প্রভার। অন্যমনস্ক হয়ে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে যায়। খানিকটা পিছিয়ে এসে বলে, সরি। সরি? হোয়াট সরি? চোখে দেখতে পাও না? সরি। আবার সরি? ধাক্কা দিয়ে সরি বললেই সব মিটে যায়? অনুরাধা তেতে উঠে বলল, এই ছেলে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বান্ধবী তো সরি বললি। আর কি চাও তুমি? এবার কি তোমায় পায়ে পড়বে? চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অনুরাধা এবং প্রভাকে ভালো করে পরখ করে নিল রায়ান। অতঃপর অনুরাধাকে বলল, প্রয়োজনে তাই করবে। অনুরাধা প্রচণ্ড রেগে গেল। আরও কিছু বলতে যাবে তখন প্রভা তার হাত টেনে বলল, চল এখান থেকে। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমাদের লেট হয়ে যাচ্ছে। এই বলে অনুরাধাকে এক প্রকার টেনে টেনে নিয়ে যেতে লাগল। রায়ান সেদিকে তাকাল। প্রভার দিকে তাকিয়ে আনমনে বলল, মেয়েটা বেশ সাধাসিধা, ঝামেলা এড়িয়ে চলে। আই লাইক ইট। অনুরাগ ফুঁসতে ফুঁসতে বলতে লাগল, তুই আমাকে ওখান থেকে এভাবে নিয়ে এলি কেন প্রভা? ছেলেটার এত সাহস বলে কিনা তোকে পা ধরে ক্ষমা চাইতে হবে। আজ ওকে মজা দেখিয়ে দিতাম। তুই কি ঝামেলা ছাড়া কিছু বুঝিস না অনু? কি দরকার এসবের? চল তো আমরা যাই, লেট হচ্ছে তো। ধুর, তুই এত সাধাসিধা কেন রে? এমন হলে তো এই জটিল দুনিয়ায় টিকতেই পারবি না। কথা বলতে বলতেই কলেজের সামনে উপস্থিত হল দুজনে। নতুন কলেজ, নতুন উন্মাদনা। কলেজের গেট ভেদ করে ভেতরে প্রবেশ করতেই পিলে চমকে গেল দুজনের। অনুরাধা চমকে উঠল, এই ছেলে এখানে। প্রভাও অবাক হয়ে গেল বেশ। রায়ানেরও নজর পড়ল প্রভাদের দিকে। প্রভার দিকে এক নজর তাকিয়ে বলল, এই সাধাসিধা মেয়েটা তাহলে আমাদের কলেজেই পড়বে। ইন্টারেস্টিং। রায়ান একদৃষ্টে তাকিয়েছিল প্রভাদের দিকে। সেটা নজর এড়ায় না প্রভা কিংবা অনুরাধার। অনুরাধা তো খেপে গিয়েই বলে, তুই দেখতে পাচ্ছিস প্রভা, ওই ছেলেটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে? সেটাকে দেখেই তো লুচ্চা লুচ্চা লাগছে আমার। ওকে তো আমি। প্রভা অনুরাধার হাত ধরে তাকে বাধা প্রদান করে বলে, অনু, থামো তুই। আজ একটা ঝামেলা না বাঁধিয়ে বোধহয় শান্তি পাবি না। ওই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না। এত হাইপার হস না, ওদিকে চল। আজ মেবি কলেজে নবীন বরণ হবে। চল অ্যারেঞ্জমেন্ট দেখে আসি। বলেই অনুরাধাকে এক প্রকার জোরপূর্বক নিয়ে গেল প্রভা। রায়ান তাদের যাওয়ার দিকেই দৃষ্টি নিক্ষেপ করল। রায়ানের সাথে দাঁড়িয়ে থাকা তার বন্ধু সৌভিকের নজর এড়াল না বিষয়টা। সৌভিক রায়ানকে বলল, কি রে, তুই ওইদিকে কি দেখছিস? কিছু না। আরে, বল না বন্ধু, কোনো মেয়ের উপর ক্রাশ খেলি নাকি? জানি না, তবে একজনকে দেখে মুগ্ধ হয়েছি। রিয়ালি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দ্য গ্রেট রায়ান চৌধুরীকে শেষ পর্যন্ত কোনো একটা মেয়ে মুগ্ধ করেছে। কেন? তুই কি ভেবেছিলি আমি কোনো মেয়েকে দেখে মুগ্ধ হব না? সৌভিক দুষ্টু হেসে বলে,
আমি ঠিক তাই ভেবেছিলাম। তুই যেভাবে সবসময় আবিরের সাথে চিপকে থাকিস আমার তো মনে হতো তুই আবিরকেই। নিজের কথা শেষ করতে পারে না সৌভিক। রায়ানের রাগী দৃষ্টি দেখে থেমে যায়। রায়ান কটমট করে তাকিয়ে বলে, তোর আমাকে গে মনে হতো? সৌভিক ঢোক গিলে বলে, না, সেটা না। আসলে স্কুল লাইফ থেকেই তো তোকে চিনি। কখনো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, কথা বলতেও দেখিনি। আর আবির তো তোর জিগরি দোস্ত। সব সময় তোদের একসাথেই দেখা যায়। তাই আমার। এমন সময় আবির চলে আসলো সেখানে। তার হাতে দুটো 7 আপের বোতল। আবির এগিয়ে এসে একটা বোতল রায়ানকে দিয়ে বলল, এই নে দোস্ত ধর। সৌভিক বলল, শুধু রায়ানের জন্য এনেছিস? আমার জন্য আনিসনি? আবির একগাল হেসে বলল, না, আসলে 7 আপ দেখলে তোর দুঃখ হবে জন্য তোর জন্য আনিনি। সৌভিক মুখ লুকানোর জায়গা খুঁজল। কারণ সে ব্রাজিল সাপোর্টার। আর এই রায়ান আর আবির দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। এই জন্য সুযোগ পেলেই ওরা এভাবে খোঁচায় তাকে। সৌভিক মুখ ভার করে চলে যায় অন্যদিকে। সে যেতেই রায়ান আবিরকে বলে, তোর আসতে এত দেরি হলো কেন? আবির বলল, একটা মেয়েকে দেখে থমকে গিয়েছিলাম তাই। রায়ান আবিরের চোখ থেকে তার চশমা নিল। আবির রেগে বলল, আরে এটা কি করছিস? দেখছি আমার বন্ধুর চোখের পাওয়ার ঠিক আছে কিনা। যদি চশমার দোষে ভুল মেয়েকে পছন্দ করে ফেলে। রায়ান, আমার চশমা দে। জানিস তো আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। রায়ান আবিরকে চশমা পরিয়ে দিতে দিতে বলল, হুম, জানি তো। আমার এই চাশমিশ বন্ধু যে চশমা ছাড়া অসহায়। তুই আবার আমাকে চাশমিশ বলছিস? সরি, ভুল হয়ে গেছে। তোকে তো আমার কানা বলা উচিত। তবে রে। বলেই রায়ানের পেছনে ছুট দিল। তাদের এই খুনসুটি সবসময় চলে, ছোটবেলা থেকেই তাদের এমন সম্পর্ক। এই ঝগড়াঝাটি, মারামারি আবার দুজনে একে অপরকে ছাড়া অচল। তাদের এই ঘনিষ্ঠতার জন্যই তারা মানিকজোড় বলে খ্যাত। অনুরাধা ও প্রভা দাঁড়িয়ে আছে তাদের নতুন কলেজের মাঠে অবস্থিত একটি বিশাল বট গাছের সামনে। অনুরাধা এখনো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। প্রভার সেদিকে খেয়াল নেই। সে নবীনবরণের আয়োজন দেখতে ব্যস্ত। চুপচাপ, শান্তশিষ্ট স্বভাবের মেয়ে হলেও তার এসব উৎসব, অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে। এরই মাঝে হঠাৎ করে প্রভা থমকে যায়। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছিল না। অস্ফুট স্বরে বলে ওঠে, ও এখানে। অনুরাধা প্রভার দিকে ফিরে বলে, ও মানে কে? প্রভা অনুরাধার পানে তাকিয়ে বলে, ওই ছেলেটা। অনুরাধা প্রভার কথামতো সেদিকে তাকিয়ে দেখতে পায় একটা ছিপছিপে গর্ণি উজ্জ্বল ফর্সা দেখতে ছেলে। চোখে তার চশমা। অনুরাধা প্রভার কাছে জানতে চায়, কে ওই ছেলেটা? প্রভা বলে, এই ছেলেটার সাথেই আমার লাইব্রেরি দেখা হয়েছিল। অনুরাধা উত্তেজিত হয়ে বলে, এই ছেলের সাথেই তো বই অদল বদল হয়েছিল। হুম। অনুরাধা যেন সুযোগ পেয়ে যায়। বলে ওঠে, ছেলেটাকে কেমন লেগেছে তোর? ভালোই তো। প্রেম করবি? প্রভা বলল ওঠে, ধ্যাতো, তুইও না। ভালো লাগলেই কি প্রেম করতে হবে? না, তুই ছেলের সাথে প্রেম করবি কেন?
তুই যা গিয়ে বইয়ের সাথে প্রেম করে। ওই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ওদের সাথে প্রেম কর। ওদেরকেই বিয়ে করিস। আর ওদের নিয়েই সংসার করিস। এমনকি ওদের বাচ্চারই মা হোস। অনু, এসব কি যা তা বলছিস? তাহলে আর কি বলবো? জানি না। অনুরাধা নিরাশ হয়ে তাকায় প্রভার দিকে। আর বলে, তুই একটা গাধি। শুধু পড়াশোনা জানলেই হয় না, সব দিক দিয়ে এক্সপার্ট হতে হয়। এরই মধ্যে স্টেজে এক এক করে সব নতুন স্টুডেন্টদের ডাকা হয়। সিনিয়রেরা তাদের হাতে ফুল তুলে দিয়ে তাদের বরণ করে নিতে থাকে। পর্যায়ক্রমে প্রভার পালাও চলে আসে। প্রভাকে ফুল দেওয়ার সময় স্টেজে দাঁড়িয়ে ছিল আবির। প্রভার মনে এবার বেশ অন্যরকম অনুভূতির তৈরি হয়। অনুরাধাও ফিসফিস করে বলে, এটাই বোধহয় ডেস্টিনি প্রভা। এই ছেলের সাথেই তোর বই বদল হয়েছিল, এই প্রথম ছেলে যাকে নিয়ে মুগ্ধতার কথা তুই প্রথম আমায় বলেছিলি, আর এই ছেলেই কিনা আজ তোকে ফুল দিয়ে বরণ করে নিবে। এভাবেই দেখবি একদিন তোদের মালাবদলও হবে। প্রভা অনুরাধাকে চোখ পাকিয়ে চুপ করতে বলে। তারপর এগিয়ে যায় ফুল হাতে তুলে নিতে। যতই সামনে এগোচ্ছিল প্রভার হৃদস্পন্দন ততই বাড়ছিল। সে বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। অন্যদিকে আবির হাস্যোজ্জ্বল মুখে তাকিয়েছিল প্রভার দিকে। প্রভা স্টেজে উঠতে না উঠতেই রায়ান আবিরের হাত থেকে ফুলের তোড়াটা কেড়ে নেয়। অতঃপর সে এগিয়ে এসে প্রভার হাতে ফুলের তোড়া তুলে দেয়। প্রভার মনটা খারাপ হয়ে যায়, তবুও সে সৌজন্যতার খাতিরে সামান্য হাসে। প্রভার হাতে ফুল তুলে দিয়ে রায়ান বলে, মিস সাধাসিধা মেয়ে, এখন থেকে তুমি আমার জুনিয়র। কোনো সমস্যা হলে আমায় বলবে, আমি সমাধান করে দেব। প্রভা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে আসে। রায়ান প্রভার যাওয়ার পানেই তাকিয়ে থাকে। প্রভা অনুরাধার পাশে এসে দাঁড়াতেই সে বলে, এই ছেলেটা চাইছেটা কি? দেখলি কিভাবে উড়ে সে জুড়ে বসল। কাবাব মেয়ে হাড্ডি একটা। প্রভার মনটা এমনিই অনেক খারাপ ছিল। সে আর কিছু বলল না। রায়ান স্টেজ থেকেই প্রভার দিকে তাকায়। প্রভার নিষ্পাপ মুখশ্রী তাকে বিমোহিত করতে থাকে। এদিকে কিছুক্ষণ পরেই অনুরাধার ডাক পড়ে। অনুরাধা যখন স্টেজে ওঠে তখন তার হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য এগিয়ে আসে সৌভিক। অনুরাধার হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার সময় অনুরাধার হাত ফসকে ফুলের তোড়া পড়ে যায়। সৌভিক বিরক্ত হয়ে বলে, চোখে দেখতে পাও না নাকি? অনুরাধা তেতে উঠে বলে, ভদ্রভাবে কথা বলুন। এখানে অভদ্রতার কি পেলে তুমি? নিজেই তো সিনিয়রের সামনে গলাবাজি। বেশ করেছি, গলাবাজি করেছি। আমাকে অন্ধ বলার সাহস তুমি কই পেলে? সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছ? নিজের হাতে তো বল নেই, আবার আমার খুঁত ধরে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছ। ঝগড়া আমি শুরু করিনি। সবাই তাদের এই কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। মাঝখানে আবির এসে সৌভিককে বলে, এই সৌভিক, এখানে ছোট বাচ্চার মতো ঝগড়া করছিস কেন? চল আমার সাথে। সৌভিককে এক প্রকার টেনে নিয়ে আসে সে। এদিকে প্রভাও এসে অনুরাধাকে বলে, আমি জানতাম তুই যেখানে যাবি সেখানেই কোনো না কোনো ঝামেলা পাকাবি। আমি ঝামেলা পাকিয়েছি? তুই আমার বান্ধবী দোষ দিচ্ছিস? আর ওই ছেলেটা যে আমায় যা নয় তাই বলল তার বেলা? তুইও কিছু কম বলিসনি। যা,
তোর সাথে আর কথাই বলবো না। বলেই গাল ফুলিয়ে চলে যায় অনুরাধা। প্রভা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, এই পাগলিকে নিয়ে আর পারি না। এদিকে সৌভিক আবিরকে বলে, বাপরে এটা মেয়ে ছিল নাকি অন্য কিছু? যার বউ হবে তার কপাল শেষ করে দেবে। আবির বলে, তাতে তোর কি? তোর সাথে তো আর ওর বিয়ে হচ্ছে না। তা আর বলতে, এই মেয়ে পৃথিবীর শেষ মেয়ে হলেও একে বিয়ে করব না। প্রভা ও অনুরাধার আজ দ্বিতীয় দিন কলেজে। শুরুর দিনটা তাদের সেরকম ভালো যায়নি। অনুরাধা যেভাবে স্টেজে উঠে সিনিয়রের সঙ্গে ঝামেলা করেছে তা নিয়ে কম জলঘোলা হয়নি। রাতারাতি কলেজে তার নাম বনে গেছে ঝগড়ুটে মেয়ে। অনুরাধার কাছে ব্যাপারটা ভালো লাগেনি। তাই তো সে আজ কলেজেও যেতে চায়নি। প্রভা এক প্রকার টেনে নিয়ে আসছে তাকে। অনুরাধা এতে বিরক্ত হয়ে বলছে, তুই আমায় জোর করছিস কেন প্রভা? তোকে তো বললাম আমি কলেজে যেতে চাই না। যাব না বললেই হলো? তুই না গেলে আমি একা কলেজে যাব কিভাবে? তুইও না হয় কদিন কলেজ মিস দিতি। আমি শুরুতেই কলেজ মিস দিতে পারবো না। অনেক পিছিয়ে পড়ব রে। তুই যেভাবে পড়িস আমার মনে হয় বছরে একদিন কলেজে গেলেও তোর কোনো অসুবিধা হবে না। যাই হোক, নিয়েই যখন যাচ্ছিস চল। কিন্তু আজ যদি আমাকে কেউ ঝগড়ুটে মেয়ে বলে আমি মেরে তার নাক ফাটিয়ে দেব। আর ওই ছেলেটা সৌভিক নাকি যেন নাম, ওর সাথে যদি দেখা হয় তাহলে তো এই না। আর কোনো ঝামেলা করিস না প্লিজ। বলতে বলতেই তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজে তাদের দিন মোটামুটি ভালোই যাচ্ছে। ক্লাস শেষ করে দুই বান্ধবী ক্যান্টিনে মুখোমুখি বসে আছে। অনুরাধা আজ তাদের ভূগোল ক্লাসে ঘটে যাওয়া একটা ঘটনা বলছিল। তাদের ক্লাসের একটা মেয়ে নাকি আজ অনুরাধাকে ঝগড়ুটে বলেছিল। আর তারপর অনুরাধা সেই মেয়েটার চুলে চুইংগাম আটকে দিয়েছিল। মেয়েটা বুঝতেই পারেনি কিভাবে কি হল। তারপর তার মুখটা দেখার মতো ছিল। অনুরাধা এসব বলে খিটখিট করে হাসছিল। প্রভা কিছুটা রেগেই বলে, তুই এমন না করলেও পারতি অনু। ধুর, তোর মতো আমি এত ভালো হতে পারবো না প্রভা। আমার দিকে ইট ছুড়লে আমি পাটকেল ছুড়ব। তাদের আলাপচারিতার মাঝেই আবির হঠাৎ করে সেখানে চলে এলো। আবির এসেই বসে পড়ল তাদের পাশে। প্রভার দিকে তাকিয়ে বলল, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে না? আবিরকে দেখে প্রভার হৃদস্পন্দন বেড়ে যায়। মনে রাঙিয়ে যায় অন্যরকম অনুভূতিতে। সে নিজেকে ধাতস্থ করে বলে, জি। আচ্ছা, কিছু মনে করো না, তোমাকে কেন জানি আমার খুব চেনা চেনা লাগে। আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? প্রভা বলে, জি, আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কমাস আগে আমি যখন লাইব্রেরি বই পড়তে গিয়েছিলাম তখন আমার বইটা হারিয়ে গিয়েছিল। ভুলবশত সেদিন আমি আপনার বই নিয়ে এসেছিলাম। তারপর আপনি আমার সাথে যোগাযোগ করে বইটা ফিরিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তাহলে সেই মেয়েটা? আমার তো মনেই ছিল না। তোমার স্মৃতি শক্তি তো দারুণ। প্রভা স্মিত হাসে। আবির বলে, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগল। ভালো করে পড়াশোনা করো। আর কোনো হেল্প লাগলে আমাকে বলো। আসছি। আবার দেখা হবে। বলেই আবির চলে গেল। আবির চলে যাওয়ার পর প্রভা তার দিকেই তাকিয়ে রইল। অনুরাধা বলে উঠল, তোর দ্বারা কিছু হবে না। আমি আবার কি করলাম?
সেটাই তো বলছি আমি যে তুই কিছুই করিসনি। তোর তো কিছু করা উচিত ছিল। কি করা উচিত ছিল আমার? হায় ভগবান, তুমি আমায় তুলে নাও। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারব না। আরে গবেট, তুই এত বোকা কেন? তোকে কি করতে হবে সেটাও এখন আমি বলে দেব। আর কি আপনি আজ্ঞে করছিলি? হ্যাঁ, তুমি করে বলতে পারলি না? আর ফোন নম্বরও তো নিতে পারতি। কি সব বলছিস তুই? উনি আমার সিনিয়র, ওনাকে তুমি করে কেন বলবো? সিনিয়রের উপর ক্রাশ খেতে পারো আর তাকে তুমি করে বলতে পারবে না? ঢং। আমি ক্রাশ খেয়েছি? কে বলল তোকে অনু? আমাকে কিছু বলতে হয় না, আমার সিক্স সেন্স আছে। কিরে, এভাবে থতমত খেয়ে গেলি কেন? প্রভা বলল, কিছু না। চল, ক্লাসের টাইম হয়ে গেছে, আমরা যাই। প্রভা তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ করে বাইরে আসার সময় কারো সাথে ধাক্কা খেল। দুকদম পিছিয়ে এসে বলল, সরি। রাম মুগ্ধ হয়ে দেখতে লাগল প্রভাকে। মেয়েটার সাজসজ্জা নিতান্তই সাধারণ। অন্যান্য মেয়েদের মতো নিজেকে পরিপাটি করে সাজায় না সে, মুখে নেই কোনো কৃত্রিম মেকআপ। সবটাই ন্যাচারাল বিউটি। গালের ডান পাশে অবস্থিত তিলটি তার সৌন্দর্য যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মুগ্ধতার রেশ কাটিয়ে উঠে রায়ান বলল, সাধাসিধা মেয়ে। তুমি কি আর ধাক্কা লাগানোর মানুষ খুঁজে পাও না? বারবার আমার সাথেই তোমায় ধাক্কা খেতে হবে কেন? প্রভা এতক্ষণ মাথা নিচু করেছিল। রায়ানের গলা শুনে মুখ তুলে তাকায় রায়ানের দিকে। সে নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনুরাধা সেখানে চলে আসে। আবার রায়ানের পিছন পিছন সৌভিকও চলে আসে। অনুরাধা ও সৌভিক একে অপরকে দেখেই ক্ষেপে যায়, যেন দুজন হাজার বছরের শত্রু। অনুরাধা সৌভিকের দিক থেকে নজর সরিয়ে রায়ানকে বলল, দোষ আমার বান্ধবীর নয়, দোষ তোমার। মেয়েদের সাথে চিপকে থাকতে নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই বারবার আমার বান্ধবীর সাথে ধাক্কা খাওয়া ইচ্ছা করে। প্রভা ইশারা করে অনুরাধাকে চুপ করতে বলে। রায়ান অনুরাধার কথা শুনে ক্ষোভে ফুঁসতে থাকে। সৌভিক দাঁত কটমট করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমার বন্ধু সম্পর্কে তুমি কিছু জানো না। ওর জন্য কত মেয়ে পাগল জানো তুমি? ওকে নিয়ে এমন কথা কিভাবে বলছো তুমি? তোমার কাছে আমি কোনো জ্ঞানের কথা শুনতে চাইনি। তোমাদের দুই বন্ধুই একই কোয়ালিটির বোঝাই যায়। রায়ান অনুরাধার কথা শুনে প্রভার দিকে তাকায়। প্রভাকে প্রশ্ন করে, তোমারও কি তোমার বান্ধবীর মতো একই কথা মনে হয়? প্রভার সাথে সাথে মাথা দুলিয়ে নাবোধক ইশারা করে। রায়ান তৃপ্তির হাসি হেসে বলে, বেশ, যাও তোমরা। প্রভা যেতে থাকে, সাথে অনুরাধাকেও টেনে নিয়ে যেতে থাকে। ওরা যাওয়ার পর সৌভিক রায়ানকে বলে, তুই এই মেয়েটাকে এভাবে যেতে দিলি কিভাবে? তোকে আর আমাকে কিভাবে অপমান করল দেখলি না? থাক, যেতে দে। শুনলি না, ওই সাধাসিধা মেয়েটা বলল আমাকে ওর এমন মনে হয় না। এই কথাটা বলে ও আমার মনে নিজের জায়গাটা আরো শক্তপোক্ত করে নিল। ওকে কিভাবে শাস্তি দেই? সৌভিক হতবাক হয়ে বলল, তার মানে আমি যেটা ভাবছি সেটাই। হুম। রায়ান হালকা হেসে নিজের চুলে হাত বুলোয়। সৌভিক এক পলক তাকায় নিজের বন্ধুর দিকে। রায়ানের সারা দেহ একদম ধবধবে ফর্সা, একদম রাজপুত্রর মতো চেহারা।
অবশ্য হবে নাই বা কেন, এলাকার এমপি রুহুল আমিনের একমাত্র ছেলে সে। আদর যত্নের কোনো কমতি নেই, আড়ম্বরপূর্ণ জীবনযাপন। কত মেয়েই পাগল তার এই বন্ধুর জন্য, অথচ তার এই বন্ধু মন দিল নিতান্তই সাধারণ একটি মেয়ের দিকে। হ্যাঁ, প্রভা মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, তবে এর থেকেও অনেক সুন্দরী মেয়ে রায়ানের জন্য ফিদা। সৌভিক ভাবল, তাতে কি? ভালোবাসা কি বলে কয় হয়? কখন কে কাকে ভালোবেসে ফেলবে সেটা কেউ বলতেই পারে না, যদিও সে নিশ্চিত না তার বন্ধুর অনুভূতি কি। ভালোবাসা নাকি নিতান্তই ভালো লাগা? এসব ভাবনা পাশে সরিয়ে দিল সৌভিক। তারপর অনুরাধা মেয়েটার করা অপমানের কথা ভাবল। তার চোয়াল শক্ত হল। নিজের হাত মুঠো করে বলল, ওই মেয়েকে তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়ব। গতকাল আমায় অপমান করেছে আর আজ রায়ানকে। ওকে আমি ছাড়ব না। যেই ভাবা সেই কাজ। সৌভিক কিছু একটা দুষ্টু ফন্দি এঁটে নিল, তারপর মনে মনে বলল, এবার তুমি বুঝবে মেয়ে সৌভিকের সাথে লাগতে আসার ফল কি হয়। দেখতে দেখতে অনুরাধা ও প্রভার কলেজে কয়েকটা দিন সানন্দে অতিবাহিত হয়ে গেল। সময়ের সাথে পাল্লা দিয়ে অনেক কিছু বদলেছে। প্রভার সাথে আবিরের যতবারই দেখা হয়েছে প্রভা ততবারই লজ্জায় মূর্ছা গেছে। কখনো ঠিকভাবে কথাই বলতে পারেনি। এদিকে অনুরাধা হাত ধুয়ে পড়ে আছে প্রচার সাথে আবিরের রিলেশন করিয়ে দেওয়ার জন্য। এজন্য সে সবসময় প্রভাকে বলে আবিরের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে। কোনো পড়া বুঝতে চাওয়ার ভান করে হলেও তার সাথে সময় কাটাতে, কিন্তু লাজুক প্রভা এসব কথা কানে নেয় না। তবে অনুরাধা হাল ছাড়ার পাত্রী নয়। সেও নানারকম ভাবে সুযোগ খুঁজছে আবির ও প্রভার প্রেম করিয়ে দেবার। এরকমই একদিন হঠাৎ কলেজে ঘোষণা করা হলো খুব শীঘ্রই কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া হবে রাঙামাটিতে। সব ছাত্রছাত্রী উচ্ছ্বাস প্রকাশ করল। অনুরাধাও এই শিক্ষা সফরে যেতে ইচ্ছুক। প্রভাকে এই ব্যাপারে বলতেই সে বলল, তুই গেলে যা, আমি যাব না। এমন কেন রে তুই প্রভা? তুই তো জানিসই আমার এসব ভালো লাগে না। অনুরাধা প্রভাকে নানাভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষে হাল ছেড়ে বলে, ঠিক আছে, তুই না গেলে না যা। আমি একাই যাব। শিক্ষা সফরে কারা যাবে কি যাবে না সেই নাম লিস্টে তোলার দায়িত্ব পড়েছে আবির, রায়ান, সৌভিক এই বন্ধুর হাতে। রায়ান ও সৌভিক যখন ইন্টার ফার্স্ট ইয়ারের আর্টসের ক্লাসে গিয়ে নাম লেখাতে থাকে তখন রায়ানের দুচোখ শুধু প্রভাকেই খুঁজতে থাকে। এর মধ্যে অনুরাধা এসে বলে, আমার নামটা লিখিয়ে নাও। সৌভিক বিরক্তি নিয়ে বলে, কি নাম তোমার বলো? অনুরাধা দাস। আচ্ছা, লিখিয়ে নিয়েছি, যাও এখন। অনুরাধা যেতে যাবে এমন সময় রায়ান তাকে আটকে বলে, তোমার ওই সাধাসিধা বান্ধবী যাবে না? না, ওর যাওয়ার কোনো ইচ্ছা নেই বলেই অনুরাধা চলে আসে। সৌভিক রায়ানকে বলে, তোর ব্যাড লাক ভাই। ভাবি শিক্ষা সফরে যাবে না। ও যাবে। যাবে মানে? ওই মেয়েটা তো বললই যে ও যেতে ইচ্ছুক নয়। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই শুধু খাতায় প্রভার নামটা তুলে নে। টাকা আমি দিয়ে দেব। এটা কিভাবে হয়? তোকে যেটা বলেছি সেটা কর, বাকিটা আমি সামলে নেব। আজ কলেজ থেকে যারা যারা শিক্ষা সফরে যাবে তাদের নামের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় নিজের নাম দেখে ভীষণ অবাক হয়ে গেল প্রভা।
অবাক হয়ে অনুরাধাকে জিজ্ঞেস করল, আমি তো শিক্ষা সফরে যাওয়ার জন্য নাম লেখাইনি। তাহলে আমার নাম এখানে এলো কিভাবে? জানি না প্রভা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বল তো, তুই আমার নাম দিসনি তো? তুই কি পাগল হলি নাকি? নিজেই শিক্ষা সফরে যাওয়ার জন্য কত কষ্ট করে 5,000 টাকা ম্যানেজ করলাম, তার উপর আমি আবার তোর নাম কিভাবে দেব? প্রভা ভেবে দেখে অনুরাধা তো ঠিকই বলছে। তাহলে তার নামটা লেখালো কে? প্রভার ভাবনার মাঝেই অনুরাধা বলল, কি রে, কি ভাবছিস? কিছু না, বলেই প্রভা কোথাও যেতে নেয়। অনুরাধা প্রভাকে আটকে বলে, কই যাচ্ছিস রে তুই? স্যারকে বলে আমার নামটা ক্যান্সেল করতে হবে। আরে থাক, তোর নাম যখন একবার উঠেই গেছে তখন তুই চল আমার সাথে। আমিও তো যাব, খুব মজা হবে। আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। অনুরাধা কিছুক্ষণ ভেবে বলল, 1 মিনিট দাঁড়া, তোদের ক্লাসে শিক্ষা সফরে নাম কি আবির ভাইয়া লিখিয়েছে? হুম। কেন? তোকে কি কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, বলেছিল শিক্ষা সফরে যেতে চাই নাকি। আমি সোজা না করে দিয়েছিলাম। তারপর আর কিছু বলেনি। এবার আমি সবটা বুঝতে পারলাম। কি বুঝলি? আমার মনে হয় আবির ভাইয়াই তোর নাম লিখিয়েছে। উনি এমন কেন করবেন? তুই আসলেই একটা গাধি। তুই বুঝতে পারছিস না আবির ভাইয়া এমন কেন করল? না, পারছি না। আরে গবেট, আবির ভাইয়া চায় যে তুই সকলের সাথে শিক্ষা সফরে যাস। উনি এমনটা কেন চাইবেন? কারণ ওনার তোকে পছন্দ। এসব কি বলছিসটা কি তুই? যেটা সত্যি সেটাই। তুই কিভাবে বুঝলি যে উনি আমায় ভালোবাসেন? কারণ আমার 6 সেন্স আছে। সেদিন ক্যান্টিনে যখন আবির ভাইয়া যেচে তোর সাথে কথা বলতে এসেছিল তখনই তো আমি ওর চোখ দেখেই বুঝেছিলাম যে ও তোকে ভালোবাসে। প্রভা এবার একটু লজ্জা পেয়ে যায়। প্রভা বলে, আরে দেখো মেয়ের অবস্থা। লজ্জায় ফর্সা গাল একদম লাল হয়ে গেছে। প্রভা বলল, তাহলে এখন আমার কি করা উচিত? তোর উচিত আমাদের সাথে শিক্ষা সফরে যাওয়া। কিন্তু বাড়িতে কি বলবো? তোকে কিছু বলতে হবে না। আমি আন্টির সাথে কথা বলে নেব। আমি বললে আন্টি ঠিকই রাজি হবে। আচ্ছা, যা ভালো মনে করিস কর। আজ শিক্ষা সফরে যাওয়ার দিন। সকাল সকাল অনুরাধা এসে উপস্থিত হয়েছে প্রভাদের বাসায়। প্রজ্ঞা বেগম অনুরাধাকে ভালো করে পরখ করে নিল। অনেক সুন্দর করে সেজেছে মেয়েটি। আর অন্যদিকে তার মেয়ে প্রভা, যার সাজসজ্জার প্রতি কোনো আগ্রহই নেই। তিনি অনুরাধাকে বললেন, প্রভাকে একটু দেখে রেখো। আগে কখনো তো একা এতদূর যায়নি। তোমার ভরসাতেই কিন্তু ওকে যেতে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি। আমি ওর খেয়াল রাখব। প্রভা ও অনুরাধা যথাসময়ে কলেজে এসে উপস্থিত হল। কলেজে আসতেই তাদের সাথে আবিরের দেখা হয়ে গেল। আবির প্রভাকে দেখে বলল, তুমি তাহলে শিক্ষা সফরে যাচ্ছ? প্রভা লাজুক হেসে বলল, জি। আবির আর কিছু বলতে যাবে তখনই সৌভিকের ডাক শুনে অন্যদিকে চলে গেল। সে যেতেই অনুরাধা বলল, আমি আজকেও নোটিস করলাম আবির ভাইয়া তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। অনুরাধার কথায় প্রভা লজ্জায় মাটিতে মিশে যেতে থাকে।
এরই মধ্যে তাদের একজন শিক্ষিকা মোছাহানোয়ারা বেগম সেখানে এসে তাদের বলেন, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বাসে উঠে পড়ো, এখনই আমরা রওনা দেব। অনুরাধা ও প্রভা বাসের দিকে যায়। প্রভা বাসে উঠে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। রায়ান পিছন ফিরে তাকিয়ে বলে, আবার ধাক্কা। প্রভা আমতা আমতা করে বলে, সরি। আবার সরি। প্রভা আর কিছু ভাবতে না পেরে দ্রুত বাসে উঠে পড়ে। অন্যদিকে অনুরাধাও তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে উষ্ঠা খেয়ে পড়ে যেতে ধরে। তখনই হঠাৎ কারো দুটো বাহু তাকে আগলে নেয়। প্রভা অনুরাধাকে পড়ে যেতে দেখে চিৎকার করে বলে ওঠে, অনু। অনুরাধার জান যেন বেরিয়ে যাওয়ার জোগাড়। নিজেকে শূন্যে আবিষ্কার করে সে আলতো করে চোখ খুলতেই দেখতে পেল সৌভিককে। দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল। সৌভিক অনুরাধাকে সোজা করে দিয়ে বলে, চোখ কোথায় থাকে তোমার? নাকি শুধু মুখই চলে? এখনই আমি না ধরলে তো পড়ে গিয়ে হাত পা সব ভাঙতে। ধন্যবাদ বলেই সামনে এগিয়ে যায় অনুরাধা। অনুরাধা ও প্রভা গিয়ে একই সিটে পাশাপাশি বসে পড়ে। রায়ান প্রভার দিকে দেখে বার কয়েক। এর মধ্যে আবিরও বাসে উঠে পড়ে। আবির ও রায়ান দুজনে অনুরাধা ও প্রভার কাছে অবস্থিত একটি সিটেই বসে, যেখান থেকে প্রভাকে ভালোভাবেই দেখা যায়। রায়ান বারবার লুকিয়ে লুকিয়ে প্রভাকে দেখছিল। বাস রওনা দেয়। সারা রাস্তায় রায়ান যে কতবার লুকিয়ে প্রভাকে দেখেছে তার কোনো ঠিক নেই। অন্যদিকে প্রভাও বার কয়েক লুকোচুরি তাকিয়েছে তাদের দিকে। তবে সে রায়ানের দিকে নয়, তার চোখ ছিল আবিরের দিকে। এরই মধ্যে একবার তাদের চোখাচোখি হয়ে যায়। দুজনেই দ্রুত চোখ ফিরিয়ে নেয়। দুজনের মনেই ভিন্ন ভিন্ন ভাবনা ঘুরতে থাকে। রায়ান ভাবছে, সাধাসিধা মেয়েটা কি ভাবল যে আমি হ্যাংলার মতো আমার দিকে তাকিয়েছিলাম? কিন্তু ও তো আমার দিকে তাকালো। তার মানে কি? রায়ান আবারও তাকালো প্রভার দিকে। এদিকে প্রভা ভাবল, উনি কি ভাবলেন? যে আমি ওনার বন্ধুকে ছিছি? আমি আর ভাবতে পারছি না। আমি কি করে এতটা নির্লজ্জ হলাম? বলেই সে নিজেকে গুটিয়ে নিল। রাঙামাটিতে পৌঁছে গেছে সকলে। অনুরাধার সাথে বাস থেকে নামে প্রভা, তাদের পিছু পিছু আবির ও রায়ানও নামে। সৌভিক একটু পরে নামে। শিক্ষকরা তাদের একসাথে থাকতে বলে এবং অনুসরণ করতে বলে। তারা তাই করে। রাঙামাটিতে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে থাকে প্রভা। অন্যদিকে রায়ান ডুবে যায় প্রভার মাঝেই। সৌভিক ব্যাপারটা খেয়াল করে নিজের বন্ধুকে বলে, তুই তো দেখছি প্রেমের সমুদ্রে একেবারে ডুবে গেছিস রে। রায়ান হেসে বলে, এই সমুদ্রের নাম যদি প্রভা হয় তাহলে আমি হাজারো বার এই সমুদ্রে ডুবতে রাজি আছি। তোর রোমান্টিক কথা শুনেই আমি বুঝতে পারছি তুই অনেক ভালো প্রেমিক হবি। তাই যেন হয়। এমন সময় আবির সেখানে উপস্থিত হল। তার হাতে একটি ডিএসএলআর ক্যামেরা। আবির এসেই সৌভিক ও রায়ানকে বলে, কি রে, তোরা ঘুরতে এসে এখানে ঘাপটি মেরে বসে আছিস কেন? চল গিয়ে রাঙামাটির সৌন্দর্য ক্যামেরাবন্দি করি। সৌভিক বলল, এই যে এসে গেছেন আমাদের ক্যামেরাম্যান আবির। রায়ান, তুই যাবি নাকি? রায়ান প্রভার দিকে তাকিয়েছিল। সৌভিকের কথায় তার ধ্যান ভাঙে। মৃদু হেসে বলে, চল যাওয়া যাক। যদিও তার যাওয়ার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু আবিরকে খুশি করতে সে রাজি হল যেতে।
কারণ সে না গেলে আবির অনেক কষ্ট পাবে, আর রায়ান নিজের বন্ধুকে কষ্ট দিতে চায় না। রায়ানরা যাওয়ার কিছুক্ষণ পর অনুরাধা এসে প্রভাকে বলল, চল আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। প্রভা বলে দিল, আসলে আমার যাওয়ার ইচ্ছা নেই রে। ইচ্ছা নেই বললেই হলো, চল আমার সাথে। এসব বলে এক প্রকার জোর করেই প্রভাকে নিয়ে গেল অনুরাধা। তারা দুজনে মিলে আশপাশটা ঘুরে দেখতে লাগল। ঘুরতে ঘুরতে হঠাৎ প্রভার সাথে কারো ধাক্কা লেগে গেল। প্রভা চোখ তুলে রায়ানকে দেখল। রায়ান স্থির চোখে তার দিকেই তাকিয়ে। প্রভা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকায় রায়ান বলল, আজ সরি বললে না যে? প্রভা কিছু বলতে গিয়েও থেমে গেল। রায়ান প্রভার দিকে একটু ঝুঁকে এসে বলল, তোমার কি আমার সাথে ধাক্কা খেতে খুব ভালো লাগে নাকি? অনুরাধাও প্রভার পাশে ছিল। সে রায়ানকে বলল, এই তুমি আমার বান্ধবীকে কি বলছো? হ্যাঁ, তেমন কিছু না। তাদের কথার মাঝেই আবির চলে এলো সেখানে। আবিরকে দেখে প্রভা হাসিমুখে তার দিকে তাকাল। আবিরও প্রভার দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতেই তাকাল। কিন্তু তাদের মাঝে কোনো কথা হল না। ততক্ষণে সৌভিক সেখানে উপস্থিত হয়ে অনুরাধাকে দেখতে পেল। অনুরাধাকে দেখেই তার মেজাজ বিগড়ে গেল। তার কেন জানি এই মেয়েটাকে সহ্যই হয় না। সৌভিক আবির আর রায়ানকে বলল, তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি সামনেও যাবি? আবির বলল, হ্যাঁ চল। রায়ান যেতে চাইল না কিছুতেই। তার ইচ্ছা করছে প্রভার দিকে তাকিয়ে থাকতে। মেয়েটাকে দেখলে সে যে অদ্ভুত শান্তি পায়। অনুরাধা প্রভাকে অন্যদিকে টেনে নিয়ে গেল। তারা যাওয়ার পর সৌভিক এসে রায়ানের কাঁধে হাত রেখে বলল, আমার তো মনে হয় এই অনুরাধা নামের মেয়েটা যতদিন আছে ততদিন তোর ভাবিকে নিজের করতে পাওয়া হবে না। ভাবিকে পেতে হলে তোকে আগে এদের বন্ধুত্ব ভাঙতে হবে। রায়ান একবাককে বলে দেয়, যদি ওই সাধাসিধা মেয়ে আমার ভাগ্যে থাকে তাহলে ওকে আমি এমনিই পাব। ওকে পাওয়ার জন্য কোনো ছলচাতুরি করা বা কারো বন্ধুত্ব ভাঙার প্রয়োজন হবে না। রায়ান ও আবির ছবি তোলায় ব্যস্ত ছিল। সৌভিক একটু আলসে টাইপ, তাই সে অল্পতেই ক্লান্ত হয়ে যায়। এই জন্য সে আর ওদের সাথে না ঘুরে ক্যাম্পের কাছে ফিরে আসছিল। এমন সময় হঠাৎ কারো কান্না শুনে সে থেমে যায়। কান্নার আওয়াজ অনুসরণ করে সামনে গিয়ে দেখতে পায় অনুরাধা কাঁদছে। সৌভিকের ভ্রুজোড়া কুঁচকে যায়। সে অনুরাধার কাছে গিয়ে বলে, এভাবে ভ্যা ভ্যা করে কাঁদছ কেন? কি সমস্যা তোমার? অনুরাধা কান্না থামিয়ে বলে, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি প্রভাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? ও তো তোমার সাথেই ছিল। হ্যাঁ, আমার সাথে ছিল, কিন্তু আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আমি ওকে এখানে অপেক্ষা করতে বলে ওয়াশরুমে যাই। তারপর এসে থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। কি করব কিছুই বুঝছি না। আমি আন্টিকে কথা দিয়েছিলাম ওর খেয়াল রাখব। এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি আন্টিকে কিভাবে মুখ দেখাব? এসব বলে আরও কাঁদতে থাকে অনুরাধা। সৌভিক বিরক্ত হয়ে রাগী গলায় বলে, স্টপ। এভাবে কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না। তার থেকে ভালো চলো আমরা আশেপাশে ওকে খুঁজে দেখি। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু ওকে কোথাও পাইনি। এতটা ইউজলেস কেউ কি করে হতে পারে? চলো আমার সাথে স্যারদের জানাতে হবে। এভাবে বসে থাকলে হবে না। আমরা কেউ এখানকার কিছুই চিনি না।
না জানি তোমার বান্ধবী কোনো বিপদে ফেসে গেছে। তখনই আবির আর রায়ানও সেখানে চলে আসে। রায়ান এসে বলে, কার বিপদের কথা বলছিস তুই? সৌভিক তাদের সব কথা খুলে বলে। সব শুনে আবির ও রায়ান দুজনেই ভীষণ ঘাবড়ে যায়। দুজনেই একসঙ্গে ছুট লাগায় প্রভাকে খোঁজার জন্য। প্রভা একটা বড় চাপালিশ গাছের সামনে দাঁড়িয়ে আছে। অনুরাধা তাকে রেখে ওয়াশরুমে চলে যাবার পর সে একা দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিল, এই জন্যই আশেপাশে একটু ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে সে একটা বনের মধ্যে ঢুকে পড়ে। তারপর কখন যে বনের গহীনে চলে আসে সেটা বুঝতেই পারে না। আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। এখন এই বনটা তার কাছে পুরো গোলকধাঁধা লাগছে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ঘুরে ফিরে সেই চাপালিশ গাছটার সামনেই আসছে। প্রভার এখন ডুকরে কাঁদতে ইচ্ছা করছে। এমন সময় হঠাৎ সে সামনে থাকা ঝোপের আড়ালে নড়াচড়ার শব্দ শোনে। সাথে সাথেই সে অনেক ঘাবড়ে যায়। না জানি বনের কোনো ভয়ানক প্রাণী হবে। প্রভা মনে মনে আল্লাহকে স্মরণ করে। সে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় দেয়। কিছুদূর সামনে গিয়ে হঠাৎ গাছের শিকড়ে পা আটকে পড়ে যায়, যার ফলে প্রভার পায়ে চোট লাগে এবং রক্ত পড়তে থাকে। সে গোঙাতে থাকে, বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এমন সময় কেউ তার সামনে এসে হাত বাড়িয়ে দেয়। প্রভা মাথা তুলে দেখতে পায় রায়ানকে। বলে ওঠে, আপনি? রায়ান বলে, ভেবেছিলাম তুমি শুধু সাধাসিধা, এখন দেখছি তুমি যতটা না সাধাসিধা তার থেকেও বেশি গাধি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠে এসো। প্রভা রায়ানের হাত ধরে উঠে পড়ে, কিন্তু তার পায়ে চোট লাগায় ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। রায়ান প্রভার এই অবস্থা দেখে বলে, তোমার কি মিনিমাম সেন্স নেই? কি করে এসব বিপদ বাঁধালে? সরি। আমাকে সরি বলছো কেন? আজ যদি আমি তোমাকে খুঁজে না পেতাম আর তুমি এই বনে হারিয়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো? এত কেয়ারলেস কেউ হয়? সরি। তুমি সরি বলা বন্ধ করবে? প্রভা আর কিছু বলে না। রায়ান চারপাশে তাকিয়ে বলে, আমিও তো তোমার খোঁজে কোনো কিছু না ভেবেই বনের মধ্যে চলে এলাম। এখন এই বন থেকে বের হব কিভাবে? আপনিও কি রাস্তা ভুলে গেছেন? সেটাই তো মনে হচ্ছে। তাহলে আমাদের কি হবে? তুমি চিন্তা করো না সাধাসিধা মেয়ে, আমি কোনো উপায় বের করছি। তুমি আমার সাথে এসো। প্রভাকে সাথে নিয়ে রায়ান হাঁটতে থাকে। কিন্তু প্রভার পায়ে চোট লাগায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তার উপর তার পা থেকে অনবরত রক্ত পড়ছিল। এই জন্য রায়ান নিজের টি শার্টের কিছু অংশ ছিঁড়ে প্রভার পায়ে ব্যান্ডেজ করে দেয়। আর কিছু জঙ্গলি গাছ এনে দেয় যাতে রক্তপ্রা বন্ধ হয়। তারপরেও প্রভার হাঁটার সমস্যা হওয়ার কারণে প্রভাকে কোলে তুলে নেয়। প্রভা হতবাক হয়ে বলে, এ কি করছেন? রায়ান শান্ত অথচ কড়া গলায় বলে, হুশ, নো মোর ওয়ার্ডস। আমি আর কিছু শুনতে চাই না। বলেই সে প্রভাকে কোলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। আর প্রভা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রায়ান প্রভাকে কোলে নিয়ে চলতে লাগল। অনেক খোঁজার পর রায়ান জঙ্গল থেকে বের হবার রাস্তা খুঁজে পেল এবং প্রভাকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে এলো। তারপর কিছুদূর হেঁটে যেতেই তাদের সাথে দেখা হল সৌভিক ও অনুরাধার। অনুরাধা প্রভাকে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করল। বলতে লাগল, তুই কোথায় চলে গিয়েছিলি প্রভা?
জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। রায়ান রাগী স্বরে বলে, এতই যদি চিন্তা হচ্ছিল তাহলে নিজের বান্ধবীর খেয়াল রাখোনি কেন? আজ যদি ওর বড় কোনো বিপদ হয়ে যেত তাহলে এর দায় কে নিত? অনুরাধাও রেগে গেল রায়ানের এমন কথা শুনে। তেতে উঠে বলল, আমার বান্ধবীকে নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। আর তুমি ওকে কোলে নিয়েছ কেন? নামাও ওকে কোল থেকে। প্রভা বলল, তুই চুপ কর অনু। উনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। আমার পায়ে চোট লেগেছে। সৌভিক অনুরাধাকে বলল, এই মেয়ে তুমি কি দিয়ে গড়া? হ্যাঁ, আমার বন্ধু তোমাদের এত বড় উপকার করল আর তুমি ওকে ধন্যবাদ না দিয়ে কথা শোনাচ্ছ? অনুরাধা কিছু বলে না। সে সত্যিই অনেক লজ্জিত। আবিরও সেখানে চলে আসে। সে অন্যদিকে প্রভাকে খুঁজতে গিয়েছিল। প্রভাকে সুরক্ষিত দেখে আবির স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, থ্যাঙ্কস গড। তুমি একদম ঠিক আছো। প্রভা আবিরের দিকে তাকায়। আবিরও তাকায় প্রভার দিকে। প্রভাকে এভাবে রায়ানের কোলে দেখে আবিরের মোটেও ভালো লাগে না। প্রভা টেন্টের মধ্যে রেস্ট নিচ্ছিল। তার পাশেই ছিল অনুরাধা। সে প্রভাকে অনেক কথা শোনাচ্ছিল এভাবে হুট করে বনের মধ্যে ঢুকে পড়ার জন্য। কিন্তু প্রভা সেসব কথায় কান না দিয়ে আবিরের কথা ভাবতে থাকে। আবিরের চোখে সে নিজের জন্য আজ অনেক দুশ্চিন্তা দেখতে পেয়েছে। প্রভা বুঝতে পারে না এই দুশ্চিন্তার কারণ কি। এছাড়া আবিরের চোখমুখ দেখে সে এটাও বুঝেছে যে তাকে রায়ানের কোলে দেখে আবির মোটেও খুশি হয়নি। এই সব ব্যাপার প্রভাকে অনেক ভাবাচ্ছে। তাহলে কি আবিরও প্রভাকে পছন্দ করে? অনুরাধা প্রভাকে চুপ থাকতে দেখে বলে, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। আমি কিছু ভাবছি। কি ভাবছিস তুই? আজ আবির ভাইয়ার চোখে আমি আমার জন্য দুশ্চিন্তা দেখেছি। সেটা তো আমিও দেখেছি। আজ তো আমি 100% নিশ্চিত হয়ে গেছি যে আবির ভাইয়া তোকে ভালোবাসেন। তোকে ওই ছেলেটার কোলে দেখে কি পরিমাণ রেগে গিয়েছিল। তুইও ব্যাপারটা খেয়াল করেছিস? করেছি তো। আমার মনে হয় এবার তোকেই 2 পা আগাতে হবে। আবির ভাইয়ার মনের কথা বোঝার চেষ্টা করতে হবে তোকে। প্রভা কিছু বলতে যাবে এমন সময় টেন্টের মধ্যে প্রবেশ করে রায়ান। তার হাতে একটা মলম। রায়ান এসে প্রভাকে জিজ্ঞাসা করে, তোমার পায়ের অবস্থা এখন কেমন? জি, আগের থেকে ভালো। রায়ান তার দিকে মলমটা বাড়িয়ে দিয়ে বলে, এই মলমটা পায়ে লাগিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এটুকু বলেই রায়ান বেরিয়ে যায়। রায়ান বেরিয়ে যেতেই অনুরাধা বলে, আচ্ছা, এই ছেলেটা তোর এত কেয়ার করছে কেন রে? প্রভা বলে, আমার মনে হয় উনি খুব ভালো মনের মানুষ। তাই সবসময় আমার সাহায্যে এগিয়ে আসেন। আমার কাছে তো ব্যাপারটা অন্যরকম লাগছে। কি রকম? আচ্ছা, এই ছেলেটা তো আবির ভাইয়ার বন্ধু, তাই না? হুম। এবার আমি ব্যাপারটা বুঝলাম। কি বুঝলি? আবির ভাইয়াই বোধহয় ওকে পাঠিয়েছে তোকে এই মলমটা দেওয়ার জন্য। তাই? তা নয়তো কি? না হলে ওই ছেলের কি ঠেকা তোর এত কেয়ার করার? আসলে আবির ভাইয়া অনেক লাজুক প্রকৃতির তো। তাই নিজে না এসে তার বন্ধুকে পাঠিয়েছে তোর সাহায্য করার জন্য। এভাবেই নিজের ভালোবাসার মানুষটার খেয়াল রাখছে। প্রভা ভাবতে থাকে অনুরাধার কথাই হয়তো ঠিক। না হলে কেনই বা রায়ান তাকে শুধু শুধু সাহায্য করবে। প্রভা ও অনুরাধা বাইরে বের হয়।
একটু পরেই তাদের স্কুলের সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাইরে এসেই প্রভাদের সাথে দেখা হয় আবিরের। আবির প্রভাকে দেখে এগিয়ে এসে বলে, তুমি এখন কেমন আছো? জি, ভালো। ওহ, নিজের খেয়াল রেখো, বলেই সুন্দর করে হাসি দেয়। প্রভা সেই হাসির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অনুরাধা তাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এদেরকে পাশাপাশি কত সুন্দর লাগে। একদম রাবনে বানা দে জড়ি। অনুরাধার ঘোর কাটে সৌভিকের ডাকে। সৌভিক এসে তাদেরকে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার, ম্যাডামরা সবাই খেতে ডাকছে। অনুরাধা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। প্রভা চল। আবির প্রভার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। খাবার টেবিলে পাশাপাশি বসে প্রভা ও আবির। অনুরাধা আর সৌভিকও পাশাপাশি বসেছে। রায়ান বসেছে অন্যদিকে। অনুরাধা তো সৌভিককে নিজের পাশে দেখে অনেক বিরক্ত হচ্ছে। বিড়বিড় করে বলছে, ভগবান, তুমি তো জানো এই ছেলেটাকে আমার সহ্য হয় না। তাও কেন বারবার এর সাথেই আমাকে থাকতে হয়? সৌভিক অনুরাধার কথা শুনে বলে, আমারও কোনো ইচ্ছা নেই তোমার পাশে বসার। তুমি চাইলে এখান থেকে উঠে যাও। মামার বাড়ির আবদার যেন। আমি কেন যাব? যেতে হলে তুমি যাও। সৌভিক আর কিছু বলতে গিয়ে থেমে যায়। কারণ স্যার ম্যাডামরা ততক্ষণে খাবার দেওয়া শুরু করেছে। আবির প্রভাকে বলে, তোমার কিছু লাগলে আমাকে বলো। আবিরের এমন ব্যবহারে প্রভা আরও বেশি করে মুগ্ধ হতে থাকে। সেই যেন নিশ্চিত হতে থাকে যে আবির তাকে ভালোবাসে। রায়ান দূর থেকে প্রভার দিকেই দেখছিল। প্রভাকে দেখে সে মনে মনে বলে, এত মায়া কেন তোমার মধ্যে? তোমাকে যতই দেখি ততই বেশি করে তোমার মায় ডুবে যেতে থাকি আমি। তোমায় দেখার তৃষ্ণা কমার বদলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমাকে যে করেই হোক আমি নিজের করে নেব। খেতে খেতে অনুরাধার গলায় খাবার আটকে যায়। সে কাশতে থাকে। সৌভিক অনুরাধার দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে, এই নাও জল খাও। অনুরাধা পানিটা খেয়ে নিয়ে বলে, তুমি জল বললে কেন? তুমি কি হিন্দু? সৌভিক বলল, হ্যাঁ, কেন? আমিও হিন্দু। তো কি করব? তোমার কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করব? অনুরাধা রেগে গিয়ে বলে, আমি সেটা কখন বললাম? তুমি কি এক লাইন বেশি বোঝো নাকি? সৌভিক হেসে দেয়। অনুরাধার সাথে ঝগড়া করতেও তার কেন জানি খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর সৌভিক নিজেই নিজেকে গালি দিয়ে বলে, আমি এই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন? কি হচ্ছেটা কি আমার সাথে? অনুরাধাও সৌভিকের কথা ভাবছিল। আজ সকালে বাস থেকে পড়ে যাওয়ার সময় সৌভিকই তাকে বাঁচিয়েছে, আবার প্রভাকে যখন খুঁজে পাচ্ছিল না তখন সে কাঁদছিল, তখন সৌভিকই তাকে সামলাচ্ছিল, এখন আবার পানিও খেতে দিল। তাকে এত সাহায্য করছে কেন? অথচ সে সবসময় ছেলেটার সাথে ঝগড়া করে। অনুরাধার মনেও এবার সৌভিকের জন্য ভালো ধারণার জন্ম নেয়। সে ভাবে, ছেলেটা একটু কড়া কথা বললেও মনের দিক দিয়ে খারাপ নয়। টু বি কন্টিনিউড।